আ- আহ হৃদিতা মুখ দিয়ে একটা বাক্য দূরে থাক একটা শব্দ পুরোপুরি উচ্চারণ করতে পারল না। তার আগেই হৃদিতাকে শক্ত করে রেলিংয়ের সাথে চেপে ধরল জায়ান। এই প্রথমবারের মতো হৃদিতা জায়ানকে দেখছে। এর আগে কেবল ছবিতেই দেখেছে, কিন্তু প্রথমবারের মতো আজকে সরাসরি। অতিরিক্ত ফর্সা সুঠাম দেহি, যথেষ্ট উচ্চতা সম্পূর্ণ এবং ধূসর মণিযুক্ত নয়নের অধিকারী মানুষটা যে কিনা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যেন ক্রোধ উপচে পড়ছে লোকটার। গাত্রবর্ণ বাড়াবাড়ি রকমের ফর্সা হওয়ার দরুন রাগের চোটে মনে হচ্ছে পুরো মুখে কেউ আলতা মেখে দিয়েছে। ঠিক এতটাই লাল হয়ে আছে লোকটার মুখশ্রী। কেবল তাই নয়, কপালের দুটো রগ যেন টান টান হয়ে আছে, সেটাও ফুটে উঠেছে স্পষ্ট। নিজের দুহাতের বাহুতে প্রচণ্ড পরিমাণে পীড়া অনুভব করল হৃদিতা। মনে হচ্ছে দুটো হাত তার মাংস ভেদ করে হাড়ে গিয়ে চেপে ধরেছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল হৃদিতা। You have to. হৃদিতার মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হতে শোনা যাচ্ছিল না। নিদারুণ পীড়া দাঁতের দাঁত চেপে সহ্য করাটাই কষ্ট হয়ে পড়েছিল হৃদিতার জন্য। কথা আর বলবেই বা কিভাবে। How dare you? Why are you silent? Answer me. চিৎকার করে উঠল জায়ান। রাতের বেলায় পরিবেশ এমনিতেই নিস্তব্ধ হয়ে আছে, তার উপর জায়ানের এই চিৎকার যেন গগন বিদীর্ণ করে দেয়ার মতো। হৃদিতার চিকন চাকন শরীরটা দুলে উঠল সেই চিৎকারে। হৃদিতা জল ভেজা চোখে তাকালো জায়ানের দিকে। কয়েক মুহূর্ত হৃদিতার চোখের দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল জায়ান। হৃদিতার দিকে না তাকিয়েই বলল, Don't show me your tears. I hate it. চোখ মুছো। হৃদিতা এখনো আগের মতোই আছে। এ লোক কি পাগল নাকি? নয়তো এসব কি বলছে? ব্যথা পেলে কে না কান্না করে? আর চোখ মুছতে বলে, কি দিয়ে চোখ মুছবে? হৃদিতার দুটো হাত যে এখন এই লোকটার দখলে, সেটা কি এই লোক বুঝতে পারছে না? হৃদিতার কোনো নরণচরণ না দেখে জায়ান এবার আরও শক্তি প্রয়োগ করলো। ফলশ্রুতিতে ব্যথা চেপে রাখতে ব্যর্থ হয়ে হৃদিতার মুখ থেকে ব্যথাতুর আর্তনাদ বের হয়েই গেল। আহ তুমি কান্না বন্ধ করবে না, তাই না? হৃদিতাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জায়ান সোজা হাত ধরে টানতে টানতে সামনে নিয়ে যেতে লাগলো। হৃদিতা যেন আক্কেল গুরুম হয়ে গিয়েছে। এই লোক তাকে নিয়ে যাচ্ছে কোথায়? সামনে একটা গাড়ি, তার মানে কি গাড়িতে? হৃদিতার ভাবনা শেষ হওয়ার আগে জায়ান তাকে ছিটকে ফেললো গাড়িতে। এরপর গাড়ির দরজা বন্ধ করে নিজের ড্রাইভিং সিটে বসলো। সিট বেল্ট বাঁধল না, কিন্তু গাড়ির গতি দিল বেশ। হৃদিতা এবার সত্যি ভয় পেয়ে গেল। এই রাতের অন্ধকারে লোকটা তাকে কোথায় নিয়ে ছুটছে? সে তো এই শহরের রাস্তাঘাট তেমন একটা চেনেও না। একা বের হয়েছে, রাস্তা হারিয়ে ফেললে এত রাতে বাড়ি ফেরাও সম্ভব না। গলার স্বর উঁচু করে রীতিতা বলল। গাড়ি থামান, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? জায়ান রীতিতার কথা যেন কানের তলা দিয়েও নিল না। রীতিতা আরও কয়েকবার একই কথা বললে জায়ান এবার বলল। কান্না বন্ধ করে চোখ মুছতে বলেছে। হৃদিতা সময় ক্ষেপণ করল না। জায়ান যা করতে বলেছে সেটাই করেছে। এবার তো গাড়ি থামান। জায়ান গাড়ি থামালো, তবে রিদি তার কথার সাথে সাথেই থামায়নি। বেশ অনেকটা সময় পর তারপর থামিয়েছে, ঠিক নিজের মন মর্জি মতো, যেটা বরাবরই জায়ানের অভ্যাস। গাড়ি থামিয়ে কয়েক মুহূর্ত জায়ান চুপচাপ বসে রইল। জোরে জোরে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করলো কিছুক্ষণ। হৃদিতা গাড়ির দরজার সাথে একেবারে এঁটে আছে, ভয়ত চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। এতক্ষণ যাবৎ এরকম ভয়ানক রাগ দেখিয়ে এখন এত শান্ত হয়ে গেল কিভাবে লোকটা? হৃদিতা পরপর ঢোক গেল বেশ কয়েকটা। কপালের ঘাম বাম হাত দিয়ে মুছতে নিল। ঠিক তখনই রীতিমতো সেকেন্ডের মাথায় আবারও হৃদিতাকে চেপে ধরল জায়ান। হৃদিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তখন ব্রিজের উপরেও জায়ান তাকে এইভাবে দুহাত দিয়ে চেপে ধরেছিল। তবে তখন তাদের মধ্যে মোটামুটি দূরত্ব বজায় ছিল, কিন্তু গাড়িতে বসে থাকার কারণে দুজনের মধ্যে দূরত্ব খুব একটা নেই বললেই চলে। জায়ানের ঘন ঘন ফেলা নিঃশ্বাস হৃদিতার মুখের উপর এসে পড়ছে। হৃদিতা চোখ বন্ধ করে রইল, জায়ানের দিকে তাকাচ্ছে না সে। Look at me. হৃদিতা তাকালো না। I said look at me. হৃদিতা ধীরে ধীরে চোখ খুলল। জায়ান এখনও তার এতটাই নিকটে যতটা সে চোখ বন্ধ করার সময় দেখেছিল। হৃদিতা চোখ বন্ধ করতে নিল, ঠিক তখনই আদেশের স্বরে বলে জায়ানের কণ্ঠেও শুনতে পেল সে। Don't you try to close your eyes again. হৃদিতা চোখ বন্ধ করল না এবার, তবে চোখ নিচু করে তাকিয়ে রইল নিচের দিকে। জাহানের ভরাট কণ্ঠ কানে গেল তার। কি ভেবেছিলে আমাকে অপমান করে চুপচাপ শহর ছেড়ে পালিয়ে এসে বেঁচে যাবে? তোমাকে আমি খুঁজে পাবো না, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো অপমানিত হওয়ার পরেও? মানুষকে অপমান করার প্রবণতা আমার নেই মিস্টার মাহমুদ, কখনো ছিলও না। অপমান কি জিনিস সেটা তো আমি আপনার থেকে শিখছি।
ইচ্ছে করে আমাকে আজকে অপমান করার পরেই বলছো অপমান করার প্রবণতা তোমার নেই? হাউ ফানি। আমি আজকে যা করেছি সেটা নিজের ভুল সংশোধন করতে আর আমার বোনকে সুখী করতে। আপনাকে অপমান করব সেই উদ্দেশ্য নিয়ে আমি কিছুই করিনি। সবাই থেকে ইচ্ছে করে তুমি ফুসলে নিয়ে গিয়েছো, তাই না? রুবি ফিডার খাওয়া কোনো বাচ্চা নয় মিস্টার মাহমুদ, যে আমি তাকে ফুসলে নিয়ে যাব। রুবি একজনকে ভালোবাসে, যেটা আমি আগে জানতাম না। না জেনে একটা ভুল করে ফেলেছি আমি, আর সেই ভুলটাই সংশোধন করা অতীব প্রয়োজনীয় ছিল। বিয়ে হওয়ার পর যে মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তাকে কি বলে তুমি জানো? রুবি চিরকুটে যা বলার স্পষ্ট বলে গিয়েছে সেটা। সে বিয়েটা ইচ্ছে করে করেনি, পরিস্থিতির চাপে পড়ে করতে বাধ্য হয়েছিল। আপনাকে যে ভালোবাসে না আর যাকে আমরা ভালোবাসি না তার সাথে সংসার করা যায় না। এসব ভিত্তিহীন কথাবার্তা। তাই ভিত্তিহীন? তবে বিয়ের আগে কেন আমাকে বলেছিলেন যে আপনার আমাকে পছন্দ নয়, আপনি আমার সাথে সংসার করতে পারবেন না? তার কারণটা কি হতে পারে? তার কারণ আপনি আমায় ভালোবাসতে পারবেন না, সেই কারণেই আপনার আমার সাথে সংসার করাও সম্ভব না। নিজের দিকটা তো দেখি ১৬ আনা বুঝলেন, আর অন্যের সময় বলেন ভিত্তিহীন কথাবার্তা। তুমি তোমার বোনকে সাহায্য করেছো নাকি নিজের ভুল সংশোধন করেছো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি আমাকে অপমান করেছো, জায়েন মাহমুদকে। আজকে যদি তুমি তোমার বোনকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য না করতে তবে কখনো আমি অপমানিত হতাম না। আমি যতবারই বলি না কেন যে আপনাকে আমি ইচ্ছাকৃতভাবে কোনো অপমান করিনি, আপনি সেটা বিশ্বাস করবেন না, জানি আমি সেটা। আপনি চাইছেনই যাতে আমি বলি হ্যাঁ আমি আপনাকে অপমান করেছি, তাই তো? বেশ, মানলাম আসলেই আমি আপনাকে অপমান করেছি। তো কি হয়েছে তাতে? মানুষকে অপমান করার অধিকার কেবল আপনিই বুঝি পেয়েছেন, আর কারো বুঝি নেই? জায়ান হৃদিতার হাত ছেড়ে এবার মুখ চেপে ধরেও আক্রোশ নিয়ে বলল, নেই, আমাকে অপমান করার অধিকার আর কারণ নেই, তোমার তো নাই। ভদ্রভাবে ব্যবহার করুন মিস্টার মাহমুদ, আপনি এভাবে গায়ে হাত দিতে পারেন না। আসছে না ভদ্রতা, বুঝতে পেরেছো? ভদ্রতা আসছে না আমার ভেতর থেকে। নিজের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, কলিগ, এমপ্লয়ি সমেত হাজার হাজার লোকের সামনে অপমানিত হওয়ার পর থেকে ভদ্রতা গেলে ফেলেছি আমি। আর কার সাথে ভদ্রতা দেখাবো? তোমার সাথে? যে আমাকে অপমান করেছে তার সাথে? তুমি কত বড় ক্ষতি করেছো আমার, সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হাসালেন মিস্টার মাহমুদ, আপনার ক্ষতি আমি করেছি? আপনি জানেন আপনি নিজে কি করেছেন? আপনার জন্য আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছি, আপনার জন্য আমার পরিবারের লোকদের চোখ থেকে আমি পানি ঝরিয়েছি, আপনার জন্য আমার সময় জ্ঞান হারিয়ে কাঁপতে হয়েছে আমায়। আপনার জন্য, কেবলমাত্র আপনার জন্য আজকে আমি আমার পরিবার থেকে দূরে। আপনার জন্য আমার পরিবারের সকলে আমায় ভুল বুঝেছে। আপনার জন্য আজকে আমাকে আমার আব্বু ত্যায্য করে দিয়েছে, বলেছে কখনো যেন আব্বুর সামনে গিয়ে না দাঁড়াই আমি। আপনি আমার দিকটা ভেবেছেন মিস্টার মাহমুদ কখনো? জায়ানের হাতের বন্ধন ধীরে ধীরে আলগা হতে লাগলো, কারণ হৃদিতার চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে তার হাতে। হৃদিতা কাঁদতে কাঁদতে হিসকে তুলে ফেলেছে। আব্বুর কথা শুনে নিজেকে সামলে উঠতে পারিনি। সময় জ্ঞান সব হারিয়ে চলে এসেছে এই মধ্যরাতে বাইরে বের হয়ে। খুব অসহায় লাগছিল। সান্ত্বনার একটা হাত চাইছিলাম মাথায়। হাত পেয়েছি বটে, তবে সেটা সান্ত্বনা নয়, পীড়ার। জায়ান হৃদিতাকে পুরোপুরি ছেড়ে দিল। এবার হৃদিতা থামল না, বলে যেতে লাগলো নিজের কথা। আপনি আসার আগ মুহূর্ত আমার জীবনটা খুব সুন্দর ছিল মিস্টার মাহমুদ। কিন্তু যেদিন থেকে আপনি এলেন সেদিন থেকে আমার জীবনটা এলোমেলো করে দিলেন। আজকে যদি আপনার সাথে আমার কখনো পরিচয় না হতো, তবে আপনার কাছে থেকে অপমানিত হওয়ার প্রশ্নই আসতো না। যদি আপনার থেকে অপমানিত না হতাম তবে বিয়ের আসর ছেড়ে চলে আসার প্রশ্ন উঠতো না। রুবিকে আপনি পছন্দ করেন বিধায় সে আপনার সাথে সুখী হবে, সেটা ভেবে রুবির সাথে আপনার বিয়ের সুযোগ করে দেওয়ার মতো ভুল ভুল করার সুযোগ থাকতো না আর। আর সেই ভুলটা শুধরে নিতে গিয়ে রুবিকে রিসেপশন থেকে নিয়ে আসতে সাহায্য করে আমার আব্বুর কাছ থেকে তেজ্য কন্যা হওয়ার প্রশ্ন আসতো না। জানেন আব্বু কি বলেছে? বলেছে আব্বু নাকি ভুলে যাবে তার কোনো সন্তান কখনো ছিল। যে মানুষদের আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষদের কাছ থেকে এরকম বাক্য শোনার যন্ত্রণা আপনি বোঝেন মিস্টার মাহমুদ? নাকের পানি চোখের পানি এক হয়ে গিয়েছে হৃদিতার। এই একটা অভ্যাস তার, যখনই কান্না আসে তখন এক নাগাড়ে কাঁদতেই থাকে। আশেপাশের কোনো পরিস্থিতি বিচার বিবেচনায় রাখে না। চোখের পানির সাথে নাকের পানিও মুছতে লাগলো হৃদিতা। হেসকি দিতে দিতে বলতে লাগলো, আমি চাইছিলাম আর কখনোই আমাদের দেখা না হোক, অথচ আজকে আবারও হয়ে গেল। আপনি আমার জীবনের একটা অভিশাপ মিস্টার মাহমুদ।
আমি ঘৃণা করি আপনাকে। আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তিটা আপনি। I hate you, মিস্টার মাহমুদ। I just hate you. স্টিয়ারিং হুইলে চেপে ধরে বসে রইল জায়ান। সে শান্ত হয়নি। এখনও অগ্নিস্ফুলিঙ্গের মতো উজ্জ্বল হয়ে আছে তার মুখশ্রী। তবে সেই স্ফুলিঙ্গে যেন হৃদিতার উপর রাগটা অস্তিত্ব হারিয়েছে। এখনও জায়ানের ক্রোধ কমেনি। এই ক্রোধ তবে কার ওপর? জায়ানের নিজের ওপর। গেট আউট অফ মাই কার। হৃদিতা কান্না থামালো না। ক্রন্দনরত চোখেই তাকালো জায়ানের দিকে। জায়ান হৃদিতার দিকে না তাকিয়ে ধমকের সুরে বলল, ডোন্ট শো মি ইউর টিয়ার অ্যাগেন। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। গেট আউট অফ মাই কার। হৃদিতা শব্দ করে দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। জায়ানের গাড়ি প্রায় সাথে সাথেই চলে গেল। সেই দিকে তাকিয়ে হৃদিতা বলল, এতটা নির্দয় কেন মানুষ হয়? কোনো মানুষ হয় এমন? এই একটা সময়ে অচেনা অজানা একটা পরিবেশে একটা মেয়েকে ছেড়ে যেতে একটাবারও বিবেকে বাঁধলো না এই লোকের? আশেপাশে হৃদিতা একবার চোখ ঘুরিয়ে তাকালো। নিকষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারিদিক। হুট করে হৃদিতার মনে যেন ভয়ের উদ্বেগ হলো, এবং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সেই ভয় দ্বিগুণ হারে বাড়তেই লাগলো। কোথায় যাবে সে? কোন পথে যাবে? একে তো অন্ধকার, তার উপর পথঘাট কিছুই চেনে না সে। হৃদিতা ভয়ে সামনে পা বাড়াতে পারছে না। তবুও আগাতে তো হবে। চোখ আর নাকের পানি মুছতে মুছতে সামনে এগোচ্ছে সে। এটাই কি সঠিক রাস্তা? জানে না হৃদিতা। কিংবা জায়ান তাকে বাসা থেকে ঠিক কত দূরে নিয়ে এসেছে সেই ব্যাপারেও সে অজ্ঞ। কিছু দূর হেঁটে গিয়ে খানিকটা আলোর দেখা পেল হৃদিতা। আলো কিসের? একটু উকি দিতে হৃদিতা দেখতে পেল 3-4টে বকাটে দেখতে ছেলে একত্রে বসে আছে। মোবাইলের ফ্ল্যাশ অন করে রেখেছে প্রত্যেকে। সকলের সামনে মদের বোতল। এক একজন অর্ধমাতাল হয়ে আছে। হৃদিতা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে আসলো। এর মধ্যে একটা ছেলে তার দিকে চোখ পড়ল। হাঁক ছেড়ে ডাক দিল। হৃদিতা উল্টো দিকে দৌড় দিল। আপ্রাণ ছুটছে সে। ছুটতে ছুটতে অনেকটা পথ এসে পড়েছে। ছেলেগুলো তার পেছনে এসেছে কিনা তার জানা নেই। তবুও ছুটছে সে। এবার দৌড় অব্যাহত রেখে একটা বার একটু পেছন ফিরে তাকালো হৃদিতা। ঠিক তখনই ধাক্কা খেলো কারো প্রশস্ত বুকের সাথে। গেট ইন দ্য কার। দয়া দেখাতে এসেছেন? লাগবে না আপনার দয়া আমার। গাড়িতে উঠতে বলেছি। চাকর পেয়েছেন আমায়? আপনি বলবেন, যখন বলবেন তখন গাড়ি থেকে নামতে হবে, আবার আপনি যখন বলবেন তখন সুর করে গাড়িতে উঠে পড়তে হবে। হৃদিতা কথা শেষ করতে না করতেই শুনতে পেল কারো ভয়ের আওয়াজ। পেছন ফিরে তাকিয়ে দেখলো একটু আগে যে দেখেছিল সেই ছেলেগুলো। ওরা দ্রুত হেঁটে সামনে এগিয়ে আসছে হৃদিতা বরাবর। সম্ভবত রাতের অন্ধকারের জন্য এবং মদ্যপান করার কারণে হৃদিতা ব্যতীত কাউকেই চোখে পড়েনি তাদের। হৃদিতার সাথে যখন ছেলেগুলোর দূরত্ব একেবারেই স্বল্প, তখনই হৃদিতার কাঁধে হাত রেখে তাকে পাশে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো জায়ান। দাঁড়ালো হৃদিতা এবং ছেলেগুলোর মাঝে একটা দেয়াল হয়ে। সেই অবস্থায় বলল, কোনো কথা একবার বেশি দুইবার রিপিট করতে আমি অভ্যস্ত নই। তৃতীয়বারের মতো কখনো লাইফে করেছে কিনা মনে নেই, তবুও বলছি, গাড়িতে ওঠো। আমি তো হৃদিতা হকচকিয়ে গেল। জায়ান ডান হাতে হৃদিতাকে কাঁধে তুলে সোজা গাড়ি বরাবর হাঁটা দিল। গাড়ির সামনে গিয়ে বাম হাতে গাড়ির দরজা খুলে হৃদিতাকে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। আরে এই, আপনি আমাকে গাড়িতে রেখে যাচ্ছেন কোথায়? এই যে মিস্টার মাহমুদ। জায়ান হৃদিতার কথা তোয়াক্কা করল না। গাড়িতে বসে হৃদিতা শব্দ শুনতে পেল। হরেক রকমের শব্দ। কখনো প্রহারের, কখনো চিৎকারের, তো কখনো বিড়বিড় করার। হৃদিতা গাড়ি থেকে বের হতে চাইলেও পারল না, লক থাকার জন্য। অগত্যা তাকে মুখ ফুলিয়ে হাতের উপর হাত রেখে সিটে বসে থাকতে হলো। প্রায় 12 মিনিট পর জায়ান গাড়ির দরজা খুলল। হৃদিতা পাশে ফিরে দেখতে পেল গায়ে পড়ে থাকা জায়ানের শার্ট অনেকটাই ভিজে গিয়েছে। ড্রাইভিং সিটে বসলো জায়ান। শার্টের সাথে বেঁধে রাখা টাই খুলে ফেললো জায়ান। এরপর শার্টের ওপরের দিকের 2টো বোতাম খুলে দিয়ে শার্টের লম্বা হাতা কোনোই অবধি গুটিয়ে ফেললো। উন্মুক্ত হলো লোমশ 2টো হাত। মুখের ওপর জমে থাকা মুক্তোর দানার মতো ঘাম মুছে নিল টিস্যু দিয়ে। ঠিক তখনই হৃদিতা খেয়াল করলো বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে রক্ত লেগে আছে জায়ানের। চোখের পলকে জায়ান সাবলন এবং তুলো বের করে নিল। রক্তটুকু মুছে নিল নিজে নিজে। পরবর্তীতে একটা কটন স্ট্রিপ লাগিয়ে নিল সাথে সাথে। এরপর পানির বোতল বের করে কিছুটা পানি মুখে নিয়ে কুলকুচি করলো। গাড়ির গ্লাস খুলে দিয়ে কুলকুচি করা পানিটা বাইরে ফেললো। কাজ শেষ হওয়ার পর গ্লাস লক করে
ফেলল, বোতলের মুখে ঠোঁট লাগিয়ে ঢকঢক করে অনেকটুকু পানি পান করলো। ব্যাস, সর্বশেষে গাড়ির এসি অন করে গাড়ি স্টার্ট দিল। রিদিতা এতক্ষণ যাবৎ কেবল চেয়ে চেয়ে দেখল। বেশ দ্রুত কাজ করে ফেলে লোকটা। গাড়ি চালিয়ে সামনে আগাচ্ছে জায়ান, তবে একটা কথাও বলল না সে। আন্না তো রিদিতা বলল। চুপচাপ পুরোটা রাস্তা এলো দুজনে। সময় চলে গেল কিছুক্ষণ। রিদিতা টের পেল গাড়ি থেমেছে। যখন পাশে ফিরে তাকালো তখন দেখতে পেল জায়ান গাড়ি ঠিক সেখানেই এনে থামিয়েছে যেখান থেকে সে রিদিতাকে নিয়ে গিয়েছিল, অর্থাৎ ব্রিজের সামনে। রিদিতা কোনো কিছু না ভেবেই সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই শুনতে পেল, আজ সারা রাত গাড়ি চালানোর জন্য দায়িত্ব নেইনি আমি। যে কেউ দায়িত্ব নিতেও বলেনি। আপনাকে আমি বলিনি যে আমার দয়া। গেট আউট। রিদিতা ভুলেই গিয়েছিল সে কার সাথে কথা বলছে। এই আত্ম অহংকারী লোকটার সাথে কথা বলার কোনো মানেই হয় না। কেন যে বারে বারে একই ভুলে করে অপমানিত হতে চায় সে। রিদিতা গাড়ি থেকে নেমে পড়ল। এরপর এদিক সেদিক না তাকিয়ে সোজা হাঁটা মারল বাড়ির পৌঁছানোর গন্তব্যে। জাইনের গাড়ি প্রচণ্ড বেগে রিদিতাকে অতিক্রম করে চলে গেল। রিদিতা সেদিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, এতটা ইগো একটা মানুষের কি করে থাকতে পারে রে ভাই? রুবি, বেশ করেছিস নিহালের সাথে চলে গিয়েছিস। এই লোকের সাথে যে মেয়ে সংসার করবে সে ফ্রিতে পাগলা গারদের টিকিট পেয়ে যাবে। এই লোকের সাথে সংসার করা থেকে তো নিজের মাথার চুলগুলো গুনে গুনে একটা দুটো করে ছেঁড়াও ভালো। ভেতরটার মধ্যে অহংকার ছাড়া আর কিচ্ছু নেই এই মানুষটার। এই লোকের বউ যে হবে তার থেকে হতভাগী এই দুনিয়ার দ্বিতীয়টা কেউ নেই। নিজে নিজে বকবক করতে করতে হেঁটে বাড়িতে পৌঁছে গেল রিদিতা। ভোর হতে আর স্বল্প সময় বাকি। নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল রিদিতা। এদিক ওদিক করছে কিন্তু ঘুম কিছুতেই আসে না। বারে বারে কেবল একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, তার আব্বু তাকে এভাবে এতটা পর করে দিতে পারলো। আবারও কেঁদে উঠল রিদিতা বালিশে মুখ গুজে। আমি এসব কিছু শুনেছি। রিদিতা জায়ানের বউ হয়ে আসেনি। মাসুদ মাহমুদ চুপ করে রইলেন। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে মাসুদ, জায়ানের বউ বদল কিভাবে হলো? আমি জানি না আব্বা, রিদিতা বিয়ের দিনেই পালিয়েছে। কি? কিন্তু কেন? সেটাও জানি না। তোমরা জায়ানকে দুই মেয়ের ছবি একসাথে দেখাওনি যেভাবে বলেছিলাম? জি, দেখিয়েছিলাম। তবে জায়ানের দিক থেকে বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নেই। তবে কি রিদিতা কোনো সম্পর্কে ছিল নাকি অন্য কারোর সাথে? রিদিতার সাথে যে জাওয়ানের বিয়ে ঠিক হয়েছে সেটা জান বিয়ের আগেই জানতে পেরেছে আব্বা। এই তবে আসল কাহিনী। আমার কথা অমান্য করার সাহস তুমি দেখালে কি করে? আমি কিছু করিনি আব্বা, তনিমা বলেছিল। তনিমা যা ইচ্ছে তাই বলুক, ওর কথা তুমি ধরতে গিয়েছ কেন? তনিমা জায়ানের আম্মু হয় আব্বা। ছেলের বিয়েতে মায়ের মতো থাকতেই পারে। তনিমার মনে হয় এইভাবে ছলচাতুরি করে জায়ানের সাথে রিদিতার বিয়ে দেওয়া ঠিক হবে না। যার সাথে জায়ান পুরোটা জীবন কাটাবে সেই মানুষটাকে এটাই যদি জায়ান না জানে তবে তার সাথে অন্যায় করা হবে। অন্যায় শেখাতে আসছো আমাকে তুমি? তোমার এই ন্যায় অন্যায় দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? ভুলে যেও না মাসুদ, আমি আমার ব্যবসায়ের সবটুকু অংশ তোমাকে দিয়েছি। তোমার বড় ভাইয়ের এসবে কোনো আগ্রহ নেই। সে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে। না তোমার বড় ভাই কোনো ব্যবসায় ভাগ চেয়েছে আর না তাকে আমি ভাগ দিয়েছি। আমার ব্যবসার উত্তরাধিকারী তুমি হয়েছো, আর তোমাকে সেটার যোগ্য মনে করেই দায়িত্ব সঁপেছিলাম এর ফলাফল পাওয়ার জন্য। আব্বা, সমস্যা তো জায়ান তৈরি নাও করতে পারে। এমনটা তো হতে পারে যে রিদিতার সাথে কারোর সম্পর্ক ছিল আসলে। দেখলেই তো রুবাইদা আজকে কি করলো। ওই রুবাইদা ফুবাইদার নাম নেবে না তুমি মুখে। কোনটা বুঝে তুমি আর তোমার বউ মিলে ওই মেয়েকে আমাদের বংশের বউ করে এনেছিলে বলো তো? রুবাইদাকে তো ভালোই মনে করেছিলাম আব্বা। গাধার মতো কথা বলো না মাসুদ। এখানে আমি ভালো খারাপ দেখতে আসিনি। রুবাইদা উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট তাতে আমার কিছু যায় আসে না। আমার যদি কিছু হয়ে যায় আসে তবে সেটা একজনকে দিয়েই, সে হলো রিদিতা। আর আমি যতটুকু আমার নাতিকে চিনি তার হয়তো রিদিতাকে পছন্দ নয়, তাই বিয়ে ভেঙেছে। তোমার ছেলে আর কবে নিজের ভালোটা বুঝবে মাসুদ? এই যে আজকে আমার গড়া ব্যবসা এত দূর গিয়েছে সেটা কি এমনি এমনি শুধু পরিশ্রমের দ্বারা? না, পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিও খাটাতে হয়, সম্বন্ধ করতে হয় সমানে সমানে। তুমি জানো তোমার আম্মুর বাবার বাড়ি
প্রতিপত্তি কেমন ছিল। আর তুমি এটাও ভালো করে জানো আমি কেন তোমাকে জোর করেছিলাম তনিমাকে বিয়ে করতে, জানো? তবে কেন এমন বোকার মতো কাজ করলে? রিদিতা বিয়ে করলো না বলে ছাগলের মতো রুবাইদাকে নিয়ে আসলে। ভাগ্যিস ওই মেয়ে পালিয়েছে, নয়তো কত বড় লোকসানের মুখে পড়তে হতো জানো। ওর মতো মেয়ে হতো আমাদের বংশের বউ, জানের স্ত্রী, যার একুল ওকুল কোনো কুলি কিছু নেই। জানি, সেই হিসেবে তো রিদি তার বাবার বাড়ির সচ্ছল নয় তো। আজাদ খন্দকারের নামটা ভুলে গেলে মনে হচ্ছে। আজাদের দাপট ঠিক কতটুকু জানো তুমি? আজাদের একমাত্র নাতি হৃদিতা, ও যে সোনার হরিণ, তুমি বুঝতে পারছো? আমি ঘাসে মুখ দিয়ে চলি না মাসুদ। সব কিছু সম্পর্কে জেনে শুনে আমি হৃদিতার সাথে জায়নের বিয়ের কথা বলেছিলাম। তুমি তোমার বউয়ের কথা শুনে আমার সব প্ল্যান নষ্ট করে দিলে। আরে কি হতো শুনি, জায়ান যদি বিয়ের দিন জানাতো যে হৃদিতা তার বউ? তুমিও তো আরেক মেয়েকে ভালোবাসতে তো। আমার কথায় ওই মেয়েকে ছেড়ে দিয়ে বিয়ে করনি তনিমাকে? সংসার হয়নি তোমাদের? জীবন চলেনি তোমাদের? জায়ান আসেনি তোমাদের ঘরে? সবই তো হলো। তাহলে মাঝখান দিয়ে আমার প্ল্যানে বাম হাত ঢোকাতে তোমার বউকে কে বলেছে? আমি বিয়েতে আসতে পারিনি ভিসার জটিলতার কারণে। ভেবেছিলাম আজকে এসে হৃদিতার মুখ দেখব, আর এসে আমি এটা কি শুনলাম? তুমি আমাকে খুব হতাশ করেছো মাসুদ। তনিমা এসব ব্যাপার বুঝতেই নাই পারে, কিন্তু তুমি তো বোঝো স্ট্যাটাসের সাথে স্ট্যাটাস মিলতে হয় মাসুদ। আজাদ আমার বন্ধু, তার সম্পর্কে আমি সবই জানি। তার মেয়ে নাজিয়া তার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, তাও একেবারে নিম্নবিত্ত পরিবারের এক ছেলেকে। এই কারণে এখন পর্যন্ত তাদের বাবা মেয়ের সম্পর্ক ঠিক হয়নি। কিন্তু বাবা মেয়ের সম্পর্ক ঠিক না হলেও হৃদিতার সাথে ঠিকই সম্পর্ক আছে আজাদের। মায়ের ওপর রাগের কারণে মেয়ের ওপর ভালোবাসার প্রকাশ করে না আজাদ। নয়তো তুমি জানো হৃদিতা আজাদের ঠিক কতটুকু আদরের? হৃদিতাকে বিয়ের সময় খালি হাতে দেবে তোমার মনে হয়? আজাদ খন্দকারের নাতি সে মাসুদ। সে আজাদ এই বয়সে এসেও তোমার আমার থেকে ব্যবসা ভালো বোঝে। আমাদের থেকে ওদের প্রতিপত্তি যে কোনো অংশে কম নয়, বরং বেশি। সেটা তুমি জানো। আমার কথাগুলো শুনতে যে কারোর খারাপ লাগবে। মানুষ ভাববে আমি সম্পর্ক নিয়ে ব্যবসা করি। করলে কি করলে করি, সেটাতে আমার স্বার্থ জড়িয়ে আছে। আমি তো সেটাই করব। মানুষ স্বার্থ ও স্বার্থপর। মানুষ মাত্রই তো স্বার্থপর। আর এই স্বার্থ কি কেবল নিজের জন্য? এত প্ল্যান আমি কার জন্য করলাম? তোমার জন্য, আমার নাতির জন্যই তো। আর তোমার বউ এসে সব প্ল্যান পানিতে ফেলে দিল। আর তুমিও এক বলদ যে কিনা বউয়ের তালে তাল মিলিয়েছো। মাসুদ মাহমুদ চুপ করে রইলেন, তাকিয়ে রইলেন নিজের বাবার দিকে। বুঝতে পারলেন এখনও কোনো কিছুর ছক কষতে ব্যস্ত রুহুল মাহমুদ। কয়েক মুহূর্ত পার হয়ে যাওয়ার পর রুহুল মাহমুদ বললেন, শুনলাম রুবাইদা না টুবাইদা ওই মেয়েকে হৃদিতা নিয়ে পালিয়েছে। হ্যাঁ, রুহুল মাহমুদ মাথা নেড়ে সন্তুষ্টির হাসি হাসলেন। চোখ মুখ ওনার এখন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। হৃদিতা ঘুমিয়েছে ভোরের দিকে, তাই অন্যদিন সকাল সকাল উঠে পড়লেও আজকে তার হুঁশ ছিল না। বেঘুরে ঘুমোচ্ছে সে। তবে সেই ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটল, তার ফোন বেজে ওঠে। বিরক্তিতে হৃদিতার মুখের নকশা পাল্টে গেল। কয়েকবার রিং হয়ে গেল ফোন। হৃদিতা ঘুমের আধিক্যের কারণে ফোন রিসিভ করতে পারছে না, কিন্তু ফোনটাও থেমে নেই, বেজে চলেছে এক নাগাড়ে। অগত্যা বিরক্ত হয়ে চোখ বন্ধ রেখেই বিছানায় হাঁটে নিজের ফোন হাতে নিল হৃদিতা। চোখ খুলে ঠিকমতো দেখলো না কে ফোন করেছে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। হ্যালো আপু। চট করে ঘুম ভেঙে গেল হৃদিতার। রুবাইদার কণ্ঠ না, এমন কেঁদে কেঁদে কথা বলছে কেন রুবাইদা? ও আপু, শুনতে পাচ্ছিস আমার কথা? তুমি তুই কাঁদছিস কেন? রুবাইদা কিছু বলল না, আগের মতোই কাঁদতে লাগলো। এই ছুটকি, আমার ভয় লাগছে তো, বল না কি হয়েছে, সব ঠিক আছে তো? আমাকে একটু তোর সাথে কয়েকটা দিন রাখতে পারবি আপু? কেন, কোনো সমস্যা হয়েছে? নিহালের পরিবার আমাকে মানতে চাইছে না। কি? হ্যাঁ আপু, নিহালের আব্বু আম্মুর কাছে সব সত্যি বলে দিয়েছি। আমি আর নিহাল লুকোচুরি করে কোনো সম্পর্ক শুরু করতে চাইনি। নিহালের পরিবারের আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমার একবার বিয়ে হয়ে গিয়েছে সেটা নিয়ে। বিবাহিত কোনো মেয়ে যে কিনা রিসেপশন থেকে পালিয়ে এসেছে, এমন মেয়েকে ওনারা ছেলের বউ হিসেবে মানতে নারাজ। তো নিহাল কোথায়, ও কিছু বলেনি? গতকাল রাত থেকেই দফায় দফায় নিহালের সাথে তার আব্বু আম্মুর বাগবিতণ্ডা চলেই আসছে। নিহাল যত যাই বলুক না কেন, ওনারা কোনো মতেই রাজি হচ্ছেন না। বলেছেন আমাকে যেখান থেকে নিয়ে এসেছে সেখানে যেন আবার পাঠিয়ে দেয়। আমাকে নাকি ঘরে তুলবে না।
তারপর নিহাল রাগ করে আমার হাত ধরে বাসা থেকে বের হয়ে গিয়েছে। পেছনে নিহালের আব্বু আম্মু ডাকাডাকি করছিল, সে শোনেনি। সারা রাত নির্ঘুম কেটেছে আমাদের দুজনের। নিহালের আব্বু আম্মু দুজনেই একটু সময় পর পর ফোন করছিল, কিন্তু নিহাল ফোন রিসিভই করেনি। গতকাল সারা রাত এরকম করেই কেটেছে। আজকে সকালের দিকে যখন ওনারা আবারও ফোন দিলেন, তখন নিহালকে বললাম একবার রিসিভ করে দেখো। নিহাল কথা বলে জানালো এখন ওনারা নাকি রাজি হয়েছেন, কিন্তু যেহেতু এখনও আমি অন্য একজনের স্ত্রী, তাই নিহালের স্ত্রী হিসেবে আমাকে ঘরে তুলবেন না ওনারা। আগে ডিভোর্স, তারপর বিয়ে। কিন্তু এখন ডিভোর্স তো আর বললেই দেওয়া যায় না আপু, সময় সাপেক্ষ ব্যাপার। আব্বুর কাছে ফিরে যেতে পারবো না, আর নিহালের বাসায় বিয়ের আগে আমার জায়গা হবে না। নিহাল অবশ্য বলেছে আমাকে হোটেলে নিয়ে রাখবে এই কয়টা দিন, কিন্তু এটা কি আর সম্ভব আপু? যত যাই হোক, বিয়ে না করে একসাথে আমরা কিভাবে থাকতে পারি? এটা খারাপ দেখায়। এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব না করব, কিংবা কোথায় যাব। চোখের সামনে তোকে ছাড়া আর কাউকে দেখছি না। প্লিজ আপু, আমাকে হেল্প কর। রুবি, তুই কান্না থামা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন আমার সাথে থাকবি তুই। এই কথাটা এত কেঁদে কেটে বলার কি আছে? আমাকে একবার বললেই তো হতো, আমি রাজি হয়ে যেতাম। আমার বোন আমার কাছে থাকতেই পারে, কোনো সমস্যা নেই এতে। বরং সবচেয়ে বড় সমস্যা তো সমাধান হয়েছে। যেভাবেই হোক নিহালের পরিবার তোকে মেনে নিয়েছে, এটাই বা কম কি? তুই এখন কোথায় আছিস বল? নিহালের সাথেই, যদিও নিহালকে এখন আশেপাশে দেখতে পাচ্ছি না। খাবার কিনতে গিয়েছে হয়তো, ওই ফাঁকে তোকে ফোন দিলাম। তুই এক্ষুনি আমার কাছে চলে আয়। নিহাল যদি রাজি না হয় তবে আমার সাথে কথা বলিয়ে দিস, আমি বুঝিয়ে দেবো তাকে। আর ঠিকানা মেসেজ করে দিচ্ছি আমি, নিহালকে বলি সেই ঠিকানায় তোকে নিয়ে আসতে। আর বাড়ির সামনে দাঁড়িয়ে আমায় ফোন দিস, হ্যাঁ? পরিচয় লাগবে ঢোকার আগে, বুঝতে পেরেছিস? আচ্ছা আপু, ঠিক আছে। আপু, তো নানা বাড়িতে যে এসেছি, এতে কেউ কিছু মনে করবে না তো? আরে না, আমার নানা বাড়ির প্রতিটা মানুষই খুব আন্তরিক। তুই কয়েকটা দিন কাটালেই বুঝবি। তোর নানা বাড়িতে তো কখনো আসা হয়নি, প্রথমবার আসলাম। কিছু আনলামও না, আসার সময় মাথায় ছিল না, এখন মনে পড়েছে। লজ্জা লাগছে ভীষণ। ধুর পাগলি, তুই কি আনতে যাবি? তোর বরং কি লাগবে আমায় বল, আমি এনে দিচ্ছি। তোর নানা ভাই অনেক বড় লোক, তাই না রে? কত বড় বাড়ি! জায়ান্তের থেকেও বড়। রিদিতা এতক্ষণ যাবৎ হাসি মুখে কথা শুনলেও এবারে হুট করেই তার মুখ কালো হয়ে গেল। কথা মধ্যে জায়ান কোত্থেকে আসছে বলতো? মিস করছিস মনে হচ্ছে খুব। ছি, ওই লোককে আবার কেউ মিস করে? পাগল মনে হয় নাকি তোর আমাকে? নাকি আমার মিস করার মতো মানুষের এতই অভাব যে ওই ইংরেজের বাচ্চাকে মিস করব? আমি তো কথার কথা বললাম। উফ, বেশ গরম পড়েছে রে। তুই গোসল করে এসেছিস? করেছি। তবে একটু অপেক্ষা কর, আমি গোসলটা সেরে আসি। রিদিতা গোসল করতে গিয়ে তীব্র ব্যথা অনুভব করল নিজের বাহুতে। বিশেষ করে যখন পানি লাগছে তখন আরো বেশি করে জ্বলছে মনে হয় জায়গাটা। রিদিতা বাহুর দিকে তাকালো এর কারণ জানার জন্য। তখনই দেখতে পেল 3 আঙুলের ছাপ পড়ে আছে তার 2 বাহুতে। গাত্রবর্ণ শ্যামলা হলেও লাল দাগগুলো ঠিকই ফুটে উঠেছে। সেই দাগগুলোর উপর আলতো করে হাত বুলিয়ে রিদিতা শগুক দিক করল। জায়ান মাহমুদ নয়, বরং জানোয়ার মাহমুদ নাম হওয়া উচিত ছিল এই লোকের। একেবারে বর্বরদের মতো ব্যবহার। ইস, কি শক্ত করে চেপে ধরেছিল! আর একটু জোরে চাপ দিলে মনে হয় আমার হাড়ের গঠনটাও নড়ে চড়ে যেত। নিজে নিজে কথা বলতে বলতে রিদিতা গোসল শেষ করলো। গোসল সেরে রিদিতা বের হওয়ার পরপরই রুবাইদা বলল, আপু, তুই যখন গোসল করতে গিয়েছিলি তখন তোকে ডেকেছিল। কে? তোর মামাতো ভাইয়ের বউ বলল তোকে নাকি তোর নানা ভাই নিচে ডাকছে। হঠাৎ নানা ভাই ডাকলো কেন, তাও আবার এই সময়? আচ্ছা তুই বস, আমি আসছি। রুবাইদা মাথা নেড়ে সায় দিল। রিদিতার রুম থেকে বের হয়ে যেতে না যেতেই রুবাইদার ফোন বেজে উঠল। নিহাল ফোন করেছে। মুখে এক চিলতে হাসি নিয়ে ফোন রিসিভ করলো রুবাইদা। সে এখানে এসেছে খুব বেশি একটা সময় হয়নি, অথচ এর মধ্যেই এই ছেলের ফোন। রুবাইদা নিহালকে মাঝে মধ্যে এক পাগলাটে প্রেমিক পুরুষ ব্যতীত আর কিছুই মনে হয় না, কেবল তার পাগলাটে প্রেমিক পুরুষ। অন্যদিকে নিজের নানা ভাইয়ের সামনে গিয়ে বসে আছে রিদিতা। আজাদ খন্দকার প্রায় মিনিট 2 যাবৎ তাকিয়ে আছে রিদিতার দিকে। রিদিতা এর পেছনের কোনো কারণ বুঝতে পারছে না। ভেতর ভেতর হাঁসফাঁস লাগছে তার। এভাবে তাকে কি দেখছে সেটাই বুঝতে পারছে না রিদিতা।
রিদিতা এবার ঠিক করলো তার নানা ভাইকে প্রশ্ন করবে, তবে তার আগেই আজাদ খন্দকার বললেন, 6টা জামার বেশি কি তুই আর জামা আনছিস? রিদিতা এমন একটা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার নানা ভাই এটাও লক্ষ্য করেছে, রিদিতা তো আর জানতো না এতদিন সে এখানে থাকবে। হাতের কাছে যেই কয়টা জামা পেয়েছে সেগুলোই ব্যাগে কোনো মতে ভরে পালিয়ে এসেছে। আজাদ খন্দকারের কথা শুনে রিদিতা আমতা আমতা করে বলল, না, আমার এই জামাগুলো পছন্দের, তাই এগুলোই ঘুরে ফিরে বারবার পরি। ইয়ালি, জি দাদু ভাই। আজকে ওকে নিয়ে তুমি শপিংয়ে যাবে। ওর রুমে যে ওয়ার্ড্রোব দেয়া আছে সেটা পুরোটা ভর্তি করে আমি জামা দেখতে চাই। জি দাদু ভাই, হয়ে যাবে। তুমি তো দেখি প্রায় সময় এই পার্লারে যাও, আজকালকের মধ্যে যাবে? আর আগামীকাল যাব দাদু ভাই। রিদিতাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছো? তুমি বুদ্ধিমতী, এজন্য আমার তোমাকে ভালো লাগে। পার্লারে যা যা করা হয় সবগুলো ওর উপরে অ্যাপ্লাই করবে। রিদিতা পিয়ালির দিকে অসহায় চোখে তাকালো। তা দেখে পিয়ালি মিটিমিটি হেসে উঠল। তোমার নাতনিকে পরে নিজে চিনতে পারবে তো দাদু ভাই। আজাদ খন্দকার পিয়ালির প্রশ্নের জবাবে কিছু বললেন না। রিদিতার দিকে তাকিয়ে বললেন, হাতে ক্যাশ আছে কিছু? রিদিতার এই একটা প্রশ্ন মনের মতো হয়েছে। আসলেই তার টাকার প্রয়োজন। পালানোর সময় তো আর বুঝতে পারেনি কতদিন নানা বাড়ি থাকতে হবে। খুব একটা টাকা হাতে নিয়ে আসেনি সে। যাই এনেছিল সেগুলো প্রায় ফুরিয়ে গিয়েছে। তার টাকার সত্যিই প্রয়োজন। তবুও সরাসরি বলল না কিছু সে। বলল, আছে, চলতে পারবো কয়েকদিন আরো। কত আছে? রিদিতা আমতা আমতা শুরু করলো। তা দেখে আজাদ খন্দকার বললেন, বুঝতে পেরেছি, ক্রেডিট কার্ড আছে তোর? ও আচ্ছা, তুই তো আবার স্টুডেন্ট এখনো। বিকাশ বা নগদে কোনো অ্যাকাউন্ট আছে? রিদিতা হ্যাপদক মাথা নাড়ল। নম্বর বল, হাতে খরচের টাকা পাঠানোর ব্যবস্থা করছি। রিদিতা তার নানা ভাইয়ের রুমে কথাবার্তা শেষ করে নিজের রুমে আসলো। দেখতে পেল রুবাইদা কানে ফোন লাগিয়ে কথা বলেই যাচ্ছে। রিদিতা যে রুমে এসেছে সেটাও লক্ষ্য করেনি রুবাইদা। রিদিতা বুঝতে পারল কার সাথে কথা বলছে রুবাইদা। মিষ্টি হেসে উচ্চারণ করল। লাভ বার্ডস। কথাটা বলেই হুট করে তার মনে চিন্তার উদয় হলো। শুদ্ধর চিন্তা। শুদ্ধ আজকে একটা ফোনও দিল না কেন? নিজেকে নিজে প্রশ্ন করল হৃদিতা। ফোন দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? না তো। তাহলে ফোন দেবেই বা কিসের জন্য? নিজেই নিজের মনের সাথে প্রশ্ন এবং উত্তর আদান প্রদান করতে লাগলো। শুদ্ধর ফোন দেওয়ার কোনো কারণ আসলেই নেই, কিন্তু তবুও শুদ্ধর ফোনটা হৃদিতার বহু প্রতীক্ষিত। এর কারণ কি? হৃদিতা নিজের মনকে প্রশ্ন করে উত্তর পেল না। মন শুধু একটা কথাই বলছে, হৃদিতা অভ্যস্ত হয়ে গিয়েছে, শুদ্ধতে অভ্যস্ত। আর এই অভ্যস্ততাই শুদ্ধর ফোন না পাওয়ার কারণে ছটফটানির কারণ। কোনো কারণ লাগে না, কোনো বাহানা লাগে না। এমনিতেও শুদ্ধর কথা শুনতে ইচ্ছে করে তার। শুদ্ধকে নিয়ে ভাবতে ভালো লাগে তার। এই ইচ্ছেরই বা কারণ কি? হৃদিতা মনের গহীনে গিয়ে প্রশ্ন হাতড়াতে লাগলো, কিন্তু উত্তর সে খুঁজে পাচ্ছে না। এটা কি তবে ভালো লাগা? স্রেফ ভালো লাগা? নাকি? হৃদিতা আর প্রশ্ন করল না নিজের মনকে। অবাধ্য মন এখন অন্যদিকে ইঙ্গিত করছে, অন্য রকমের অনুভূতিকে। সেই অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার ইচ্ছে হৃদিতার নেই। তবুও মন শান্ত হয় না। না, শুদ্ধকে একটা ফোন দিতেই হবে। শুদ্ধর সাথে কথা না বলে থাকা দায় হয়ে পড়েছে। কারণ উদ্ঘাটনের মধ্যে ব্যস্ত না হয়ে হৃদিতা ফোন দিল শুদ্ধকে। একবার, দুবার, তিনবার করতে করতে 10 বার কল করা হয়ে গেল, কিন্তু শুদ্ধ রিসিভ কেন করল না? হৃদিতার জন্য শপিং করতে পিয়ালির সাথে রুবাইদাও এসেছে। রুবাইদা আসতে চাইছিল না, হৃদিতা এক প্রকার জোর করে এনেছে। শপিং মলে আসার পর থেকে একের পর এক ড্রেস এনে রাখা হচ্ছে হৃদিতার সামনে। হৃদিতা যতই না করছে ততই মিষ্টি স্বরে শাসন করে উঠছে পিয়ালি। না পেরে হৃদিতা এবার অনুরোধের স্বরে বলল, ভাবি প্লিজ, তুমিও নানা ভাইয়ের মতো পাগল হও না। আমি এত ড্রেস কোনোদিনও কোন দিন পরবো বলো তো? নানা ভাই তোমাকে শপিং করিয়ে দিতে বলেছে তো ভালো কথা, কয়েকটা ড্রেস কিনে বাড়িতে চলো। নানা ভাই তো আর বাড়িতে গেলে ড্রেস গুনে গুনে দেখতে আসবে না, তাই না? না বাবা, আমি রিস্ক নিতে পারবো না। দাদু ভাইকে তুমি চেনো না, ওনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয়, নয়তো রেগে জানুনি। কখন আবার রুমে এসে তোমার ড্রেসের তল্লাশি শুরু করে কে জানে। মন মতো না হলে এরপর এসে ধরবে আমাকে। আমি বাবা বকুনি খেতে পারবো না। হৃদিতা চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। পিয়ালি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কোন কোন ড্রেস হৃদিতার পছন্দ হয়েছে। হৃদিতা জানিয়েছে সবগুলো ড্রেস সুন্দর, পিয়ালির যা মন চায় কিনে নিতে। রুবাইদা,
তোমার দেখো তো কোন ড্রেস পছন্দ হয়। পিয়ালির করা প্রশ্নে রুবাইদা দ্রুত গতিতে নাবোধক মাথা নেড়ে জবাব দিল। আমার কোনো কিছু লাগবে না ভাবি। তা হয় না, প্রথমবারের মতন আমাদের বাড়িতে এসেছো, খালি হাতে তো ফেরত পাঠাতে পারি না। তুমি পছন্দ করবে নাকি হৃদিতার মতন আমি পছন্দ করে দেব? আপনার যা ভালো লাগে করুন। পিয়ালি দু বোনের ড্রেস পছন্দ করে কিনে নিল। মেয়েটার পছন্দ আছে বলতে হবে, সবগুলো ড্রেস আসলেই খুব সুন্দর। রুবাইদার জন্য হাতে গোনা কিছু ড্রেস কিনলেও হৃদিতার ড্রেসের অভাব ছিল না। এদিকে যতক্ষণ সময় নিয়ে পিয়ালি ড্রেস পছন্দ করছিল ততক্ষণ সময় হৃদিতা ফোন নিয়েই কাটিয়েছে। রুবাইদার সন্দেহ লাগায় একটু উকিঝুঁকি দিয়েছিল, তখন সেই স্পষ্ট দেখতে পেরেছে বারংবার হৃদিতা কেবল শুদ্ধর ফোনে কল করার ট্রাই করছিল, সাথে করে মেসেজও লিখেছিল কি জানি। রুবাইদার সন্দেহ ধীরে ধীরে প্রকট হতে লাগলেও তখন পিয়ালির সামনে আর কিছু বলল না রুবাইদা। শপিং শেষে বিল পে করতে গেল পিয়ালি, তার পেছনে গেল হৃদিতা এবং রুবাইদা। 1,80,000 ma'am, included dust bed. পিয়ালি বিল পে করতে নিল, পেছনে দাঁড়িয়ে থাকা রুবাইদার চোখ বড় হয়ে গেলেও হৃদিতা স্বাভাবিক রইল। আপু, এতগুলো টাকা? অবাক হওয়ার কিছু নেই। আজকে নানা ভাই আমাকে 1 সপ্তাহের হাত খরচের টাকা বিকাশ করেছে। খুব বেশি না, মাত্র 1 লাখ। অ্যাঁ? হ্যাঁ, বলেছে যদি কিছু কমতি পড়ে তাহলে বলতে, আরো দেবে। 1 লাখ টাকা 1 সপ্তাহে কি করে খরচ করবি তুই? উড়াধুরা খরচ করলেও তো শেষ হবে না। আমি টাকা উড়িয়ে অভ্যস্ত নই। টাকা যেমন আছে তেমনটাই থাকবে। যদি কয়েক হাজার খরচ হয় আর কি, এই যা। রুবাইদা ফিসফিসিয়ে বলল। বিল পে করা শেষ হলে পিয়ালি হৃদিতার দিকে তাকিয়ে বলল, চলো, পার্লারে যেতে হবে। দাদুভাই যেই কথা বলেছেন, আজকের মধ্যে পার্লারের কাজ শেষ হয় কিনা আল্লাহই জানেন। এটা তো আর নানা ভাই খুঁচিয়ে খুঁচিয়ে দেখবে না। না যাই ভাবি। এই মেয়ে, তোমার সব কিছুতে এত অনীহা কেন বলো তো? মেয়েরা পার্লার এবং শপিংয়ের কথা শুনলে খুশিতে বাকবাকম হয়ে যায়, আর তুমি একজনকে দেখলাম। শোনো, তোমার এমনিতেও পার্লারে যাওয়া প্রয়োজন। হেয়ার ট্রিটমেন্ট আর ফেসিয়াল তো মাস্ট, বাকিগুলো সেখানে গিয়ে বুঝবো আমি। তাছাড়া তোমার নানা ভাই আমাকে বলে দিয়েছে সবগুলো সার্ভিস তোমার উপরে ট্রাই করতে। চলো আমার সাথে। পার্লারে এসে হৃদিতার মনে হচ্ছে তাকে রীতিমতো মধ্যে অবস্থায় রাখা হয়েছে। হাত পায়ের ওপর কাজ চলছে, কখনো মুখের ওপর তো কখনো চুলের ওপর। ম্যানিকিউর, প্যাডিকিউর, ফেসিয়াল এবং হেয়ার ট্রিটমেন্ট শেষ করার পর হৃদিতা করুণ চোখে পিয়ালির দিকে তাকালো। বিনিময়ে পিয়ালি চোখ রাঙিয়ে বলল, চুপ করে বসে থাকো মেয়ে, ওয়াক্সিং করতে হবে এখন। ভাবি প্লিজ, আমি ব্যথা পাবো। পিয়ালি হৃদিতার কথা নিয়ে মাথা ঘামালো না। হৃদিতা বুঝতে পারল পিয়ালিকে কিছু বলে লাভ নেই এই ব্যাপারে। বেশ খানিকটা সময় চুপ করে থাকার পর হৃদিতা হুট করে বলল, ভাবি একটা কথা জিজ্ঞেস করবো? করো। শুদ্ধ শাওন ভাইয়ার কেমন ফ্রেন্ড? মানে বলতে চাইছিলাম পরিচয় কি করে? পিয়ালি কয়েক মুহূর্ত হৃদিতার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তেমন কিছু জানি না, শাওনকে জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে। কেন? না, এমনি। শুদ্ধ সাথে থাকলে ভালো লাগতো। হৃদিতা থতমত খেল। এমনকি পিয়ালির এমন মুখের ওপর বলা কথা শুনে রুবাইদাও তন্তা খেল। তার মানে শুদ্ধকে নিয়ে হৃদিতার এত কৌতূহল এবং বাড়াবাড়ি সেটা পিয়ালির চোখেও পড়েছে। হৃদিতা কোনো মতেই নিজেকে সামলে বলল, না, মানে ওই দিন ভাইয়া ঘুরতে যাওয়ার সময় শুধুকে নিয়ে বের হয়েছিল তো, তাই আর কি জিজ্ঞেস করা। তুমি আর ফোন দিলে না কেন? তুমি দিয়েছিলে? আমি তো দিলাম, কতগুলো কল করলাম, কতগুলো মেসেজ দিলাম, দেখো তো তুমি। তুমি তো সেদিনের পর থেকে একেবারে লাপাত্তা। তুমি আমার থেকে সাহায্য চেয়েছিলে, আমি তো তোমার ইচ্ছে পূরণ করেছি। ও, তার মানে প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলা যায় না? কথার উল্টো মানে ধার করাচ্ছ কেন হৃদিতা? তোমার গলার স্বর এমন কেন শোনাচ্ছে শুদ্ধ? তুমি কি আমার উপর রেগে আছো? তুমি রাগ হওয়ার মতো কিছুই করনি হৃদিতা, নিজের উপর নিও না সবকিছু। এভাবে কেন কথা বলছো শুদ্ধ? তোমার এরকম কথার সাথে আমি অভ্যস্ত নই। বলো না শুদ্ধ, কোনো সমস্যা হয়েছে? না, এই নিজেকে আমার বন্ধু বলো, কথা লুকিয়ে। আমি জানি শুদ্ধ কিছু একটা হয়েছে। আমি কিন্তু তোমার সম্পর্কে, মানে তোমার কাছে কোনো কিছুই লুকাইনি শুদ্ধ। আমার সম্পর্কে সবকিছুই জানো তুমি। তোমাকে বিশ্বাস করে সবকিছু শেয়ার করেছি আমি তোমার কাছে। তুমিই সেদিন বলেছিলে মনের ভেতর চিন্তা কিংবা কথা চেপে রাখলে মন ভালো থাকে না।
তবে এখন কেন নিজেই ওই একই কাজ করছো বলো তো? রিদিতা, আমি তোমার সাথে পরে কথা বলি, কেমন? শুদ্ধ ফোন কেটে দিল। রিদিতা বোবা ফোন হাতে নিয়ে বসে রইল। হুট করেই একটা অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে তার। বুকের বাম পাশে কেমন যেন চিনচিনে ব্যথা। এমনটা কেন হয়? বারান্দা থেকে নিহালের সাথে কথা শেষ করে এসে রুবাইদা দেখল রিদিতা ফোন হাতে নিয়ে বসে আছে নিচের দিকে তাকিয়ে। কি রে আপু, মাথা নিচু করে রেখেছিস কেন? রিদিতা মাথা তুলে তাকাতেই রুবাইদা আটকে উঠল। এই আপু, চোখে পানি কেন তোর? কিছু হয়েছে? হুট করে কাঁদছিস কেন? রুবাইদা রিদিতার পাশে এসে বসতে না বসতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল রিদিতা। রুবাইদা বোকা বনে গেল। আপু, কি হয়েছে তোর বল? চাচা চাচির কথা মনে পড়ছে? ও আমার সাথে কথা বলতে চাইলো না রুবি। এরকম রুক্ষ স্বরে কথা বললো কেন? আমি কি করেছি? আমার সাথে থাকলে এমন কেন করে? কে রুক্ষস্বরে কথা বলেছে? কার জন্য কাঁদছিস? আমার ভালো লাগে না ওর সাথে কথা না বলে থাকতে। কেন বোঝে না সে বলতো? রুবাইদা কিছুক্ষণ চুপ করে থেকে একটা ঢোক গিলে বলল। আপু, তুই কি শুদ্ধ ভাইয়ের কথা বলছিস? রিদিতার কান্নার বেগ আরও বাড়ল। রুবাইদা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রিদিতার কান্নার বেগ দেখেই সে উত্তর পেয়ে গেছে। আপন মনে রুবাইদা বলল। একটা ছেলের জন্য এভাবে কাঁদছিস আপু? তুই আমার সেই আপু তো, যে কখনো ছেলের সাথে মেশেনি? আর এখন দুদিনের পরিচিত একটা ছেলে তোর সাথে ঠিকমতো কথা বললো না বলে এতটা কাঁদছিস? সেটা কার জন্য? কেবল তোর মুখে বলা তথাকথিত বন্ধুত্বের জন্য? বোকা মেয়ে, তোর অনুভূতির সাথে আমি পরিচিত হয়ে গেলাম, অথচ তুই এখনো নির্বোধ রয়ে গেলি আপু এই ব্যাপারে। আর কবে বুঝবি আপু, তুই যে সত্যিকার অর্থেই প্রেমে পড়ে গেছিস, জীবনের প্রথম প্রেম।